পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন, সেখানে তিনি ৭১-এর গণহত্যায় পাকিস্তানকে যে ক্ষমা চাওয়ার জাতির যে দাবি আছে সেটি তুলেছিলেন। সেটি কি পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তুলবেন, নাকি সেটি সাইডে রেখেই আমরা দ্বিপাক্ষিক সম্পর্কে যেতে চাইছি? মাননীয় উপদেষ্টা, চুক্তির বিষয়ে যদি একটা সম্পূরক প্রশ্ন করতে পারি। আপনি কি যথেষ্ট সুযোগ পাননি? আরো এখানে লোকজন বসে আছে, যদি পরে সময় থাকে তাহলে না হয় আপনার সাথে কথা বলা যাবে না। শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। সেটা হলো যে উনি না, এটা একটি অফিসিয়াল ভিজিট হবে, নর্মাল যেটা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যেটা হয়ে থাকে সেটা একটা অফিসিয়াল ভিজিট হবে। সেখানে আমাদের সব ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। এবং যেটা আমি প্রথমে বলেছিলাম যে যেহেতু এখনো প্রচুর সময় আছে, মাঝখানে আমাদের আরো অনেক কিছু করার আছে, কাজে এটা নিয়ে আমরা এখনো ডিটেলসে যাইনি। কি কি করবো না করবো সেটা আমরা তখন দেখতে পাবো। দ্বিতীয় হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেসব মোটামুটি যে চুক্তিগুলি সই হয়েছে সেগুলি কিন্তু হয়তো কোনোটা ডিটেলসে একটু আমি জানি না, সবগুলি তো আর আমাদের মিনিস্ট্রির মাধ্যমেও হয় না। সেখানে হয়তো কিছু বিষয় গোপনীয় আছে কিনা আমার খুব ভালো জানা নেই, কিন্তু বাই অ্যান্ড লার্জ কিন্তু যে চুক্তিগুলি সেগুলি ওপেন, এটাতে কোনো গোপনীয়তা তেমন কিছু নেই। আর অসামঞ্জস্যপূর্ণ হতে পারে, আমি একটা কথা যেটা আমাদের মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এমনিতেও মনে করা হয়, সেটা হলো যে আপনি কিন্তু নেগোসিয়েট করবেন একটা চুক্তি সই করার আগে, চুক্তি সই করার পরে না। চুক্তি সই করার পরে আপনি রিভিশনের দিকে যেতে পারেন যদি দুই পক্ষ যদি স্বীকার করেন, একমত হয়। না হলে আপনি কিন্তু একটা চুক্তি যখন আপনি সই করলেন, আপনি কিন্তু একতরফাভাবে সেটাকে বাতিল করতে পারবেন না বা কিছু করতে পারবেন যদি না সেখানে বাতিল করার প্রভিশন থাকে। যেমন অনেক চুক্তি থাকে যে 3 মাসের নোটিশ দিয়ে এটা বাতিল করা যাবে, দুই পক্ষই স্বীকার করে। আদারওয়াইজ কিন্তু আপনি চুক্তি বাতিল করতে পারবেন না। কারণ আপনি যদি একটা কমার্শিয়াল চুক্তি থাকে, কমার্শিয়াল চুক্তিটা আপনি বাতিল করলেন, দেখা গেল যে সেখানে প্রভিশন আছে যে সেটা তখন আপনার হাতে থাকবে না, এটা চলে যাবে সিঙ্গাপুর অথবা আপনার নেদারল্যান্ডসে, এবং সেখানে জজ যে রায় দেবে সেটা আপনাকে মেনে নিতে হবে। কাজে সেই পর্যায়ে না যাওয়া সবসময় লাভজনক, কারণ সেক্ষেত্রে দেখা যায় যে চুক্তির যে শর্ত থাকে সেটা তারা দেখেন এবং বলেন যে এটা পালন করতে হবে। আপনাদের মনের মধ্যে হয়তো অনেকের মধ্যে আছে যে আদানির চুক্তি, যেটা যে আদানির চুক্তিটা একটা খারাপ চুক্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা চুক্তিটা ভালো হয়নি। আমাদের স্বার্থ যারা চুক্তি নেগোসিয়েট করেছিলেন তারা বাংলাদেশের স্বার্থ ঠিকমতো রক্ষা করতে পারেননি সেক্ষেত্রে। সেই হিসাবে আমি বলতে যে এটা একটা ভালো চুক্তি না। রামপালের কথা আমি অতটা জানি না, কিন্তু আদানির ক্ষেত্রে এটা ডেফিনেটলি সত্য। যে পরিমাণ পয়সা আমাদের দিতে হবে এবং যে পরিমাণ বিদ্যুৎ আমরা নিতে পারি বা না পারি ইত্যাদি সব ক্ষেত্রেই আমাদের স্বার্থকে সেখানে যথেষ্টই কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে। এক্ষেত্রেও কিন্তু একই কথা খাটে যে আমাদেরকে সেটা আদানির সাথেই যদি কিছু করতে হয়, আদানির সাথেই সেটা টেক আপ করতে হবে এবং তাদের সাথে বসে আমাদেরকে কোনো ইমপ্রুভমেন্ট যদি করা যায় সেটা করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকদিন আগে আমরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চিঠি দিলাম, সেটার উত্তর পাননি আপনি বলেছেন। না পেলে পরবর্তী পদক্ষেপের কথা আপনি আমাদেরকে আগে জানিয়েছেন, সেই পদক্ষেপের দিকে কখন হাঁটবেন সেই হচ্ছে একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ধরেন 6 মাস পূর্তি উপলক্ষে উনি একটি বক্তৃতা দিলেন, তার ফলশ্রুতিতে এই যে ভাঙচুর বা যেসব ঘটনা ঘটলো সেগুলো ছাত্র জনতার আন্দোলন, আপনার বলছেন ওনার বক্তব্য দেওয়ার কারণে। এখন উনি তো মাঝে মাঝেই বক্তব্য দেয়, উনি আবার বক্তব্য দিলে যদি এরকম ভাঙচুর হয় সেটি সরকার কিভাবে মোকাবেলা করবে নাকি এরকম ছেড়ে? এটা আমার মনে হয় এই প্রশ্ন আপনি যদি হোম অ্যাডভাইজারকে করেন উনি হয়তো আরো ভালো উত্তর দিতে পারবেন। একটা ঘটনা ঘটে গেছে মানে যে এমনই ঘটনা সবসময় ঘটবে এমন কোনো কথা নয়, তবে কি পদক্ষেপ নেবে সরকার সেটা আমার মনে হয় আপনারা যদি হোম অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেন তাদের বিষয়, তারা এটা হয়তো ভালো বলতে পারবে। আর উনি স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, এটাও সত্য, তবে তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টের সাথে শক্ত খুব বেশিভাবে লেগেছে। আমরা ভারতকে আমরা তো অনুরোধ করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা দেখবো যে কি ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেয়, সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। উপদেষ্টা প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি জানি না এর মধ্যে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, সেটা আমি একটু দেরি করে আসবো। ইউএসএ স্থগিত করেছে বেশ কয়েকটা দেশে, আমাদের দেশ সহ, তাদের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে মানে ইউএসএআইডি যে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনি কি মনে করেন? অনেকগুলো ইস্যু আছে আমাদের সাথে, প্রতিনিধি নারী ক্ষমতা
এই বিষয়গুলো আসলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হব। এটা একটা আরেকটা বিষয় যদি একটু বলেন যে এখন পর্যন্ত 5ই আগস্টের পরে দুবাই এখনো খোলেনি সেইভাবে ভিসা দেওয়ার ক্ষেত্রে। অনেকগুলো দেশ কেন খোলেনি সেটা আমরা জানি, ব্ল্যাক মানি ইত্যাদি ইত্যাদি কথা তারা বলছে। থাইল্যান্ডের কথা আমরা জানি যে খুবই খারাপ অবস্থা, সেখানে কি ভিসা দেওয়া হবে বলে। এগুলো তো আসলে একেবারে সাধারণ মানুষের সাথে যুক্ত। আপনি যদিও বলেন যে কি আসলে সেই দেশগুলোর ডিসিশন তারা কি করবে। আচ্ছা, আমি বুঝে গেছি। আমার আর বেশি প্রশ্ন করলে আবার আমি ভুলে যাবো, আগের বলি। ইউএসএআইডি সিদ্ধান্ত বাংলাদেশ স্পেসিফিক না, এবং এমনও তো বলছেন এখন তার উপদেষ্টা যে এই প্রতিষ্ঠানটি একটি ক্রিমিনাল অর্গানাইজেশন, এরকম কথা পর্যন্ত বলছেন, এবং এটাকে একদম বাতিল করে দেওয়া হবে। কাজেই তাদের ইউএসএআইডির কার্যক্রম যদি বন্ধ করে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের পক্ষ থেকে বাংলাদেশের বা অন্য কোনো দেশের সেখানে কিছুই করার নেই। আসলে আমাদেরকে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে, অল্টারনেট সোর্স খুঁজে বের করতে হবে, অল্টারনেট মেকানিজম বের করতে হবে যে আমাদের কার্যক্রমগুলি কীভাবে চলে। সব কার্যক্রম সাথে সাথে বন্ধ হয়ে যাবে এমন কোনো কথা নয়। দ্বিতীয় প্রসঙ্গ যেটা, সেটা হলো যে যদিও ইউএসআইডির কার্যক্রম বন্ধ হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত রোহিঙ্গাদের ক্ষেত্রে যেই তাদের এইড দেওয়ার কথা সেটা কিন্তু বহাল আছে, এবং আমরা জানি না কতদিন থাকবে, হয়তো সেটা বন্ধ হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অল্টারনেট সোর্স খুঁজে বের করতে হবে, আমাদের অন্যান্য বন্ধুদের কাছ থেকে তাদেরকে চাপ দিতে হবে যে তারা যেন তাদের ভূমিকা পালন করে। আর একটা কোনটা, একটি কথা স্বীকার করা ভালো যে মধ্যপ্রাচ্যের সবগুলি দেশে, ইউএই সহ, আমাদের কমিউনিটি বড়, কাজেই তার মধ্যে সংগঠিত অপরাধের সংখ্যাও বড় হবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তুলনামূলকভাবেও আমাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি। এটা আমরা যদি অস্বীকার করি তাতে কোনো লাভ নেই, কারণ ওই পক্ষ যেখানে তারা যাচ্ছে তারা জানে যে আমাদের মধ্যে অপরাধ প্রবণতা আমাদের এক্সপেক্টেশনের মধ্যে অনেক বেশি। যে পরিমাণ ছোটখাটো বিষয়ে খুন খারাপি, মারামারি, ছুরি মারামারি হয়, এটা পৃথিবীর অন্য কোনো কমিউনিটির মধ্যে এটা হয় না, মানে ওইসব দেশে যারা কাজ করে। যে কারণে তারা অনেক ক্ষেত্রেই আমাদের এত লোক নিচ্ছে, আসলে নিচ্ছে বা নিয়েছে এই কারণে যে আমাদের সাপ্লাইও বেশি, এটাও একটা কারণ। কিন্তু তাদের বিকল্প যখন সোর্স থাকে তখন তারা সেখান থেকে নেওয়ার চেষ্টা করে। এটা আমাদের দোষ, তাদের দোষ না, প্রথমে মেনে নেওয়া ভালো। এটা আমরা তারপরে চেষ্টা করছি যে এই ব্যাকলগটা মানে এটা খোলা যায় কিনা। চিফ অ্যাডভাইজার খুব একটা সংক্ষিপ্ত সফরে যাবেন ইউএইতে, তিনি সেখানে কথাটা উল্লেখ করবেন, চেষ্টা করবেন যেন এটা। আপনারা জানেন যে তাদের একটা জিনিস মনে করতে হবে, বুঝতে হবে যে আমরা হয়তো সমর্থন করতেছি, আমরা খুব খুশি যে আমাদের এই ছাত্রদের সপক্ষে মিছিল নিয়ে বেরিয়েছে ওই দেশে, কিন্তু পাশাপাশি আমাদের বুঝতে হবে যে তারা তো তাদের দেশে আইন অনুযায়ী চলে, তাদের দেশে আইনে এই ধরনের মিছিল মিটিং নিষিদ্ধ। তা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এক্সপেক্টেডদেরকে মনে রাখতে হবে যে আমরা স্থানীয় আইন মেনে চলতে হবে আমাদেরকে, আমার সেন্টিমেন্ট ভিতরে যাই থাকুক না কেন। সেটার জন্য কিন্তু আমাদের বেশ খানিকটা গুডউইল ইনভেস্ট করতে হয়েছে, এবং আপনি যদি বলেন ইনভেস্ট যেমন, এটা খানিকটা ব্যয় করতে হয়েছে কিন্তু তাদেরকে মুক্ত করে আনার জন্য। এই ব্যয়টা কিন্তু আমরা অন্যখানে করতে পারতাম যদি এই ঘটনাটা না ঘটতো। তো তেমনই এই যে অপরাধ প্রবণতা যদি কমে, তাহলে এটা অনেকখানি সম্ভব হবে সহজে। আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে পারি, যেটা আমি সবখানে বলি, সেটা হলো যে অপরাধ প্রবণতার পিছনেও কিন্তু তাদেরকে যে তারা যে বিপুল সংখ্যক সমস্যা ফেস করে সেটাও কিন্তু আছে, এবং সেই সমস্যা আমি ওপেনলি বলি সবখানেই, ইনক্লুডিং আমি আমার অ্যাডভাইজার্স কাউন্সিলের আমার কলিগদেরকেও বলেছি যে দেখুন, সমস্যার 80% বাংলাদেশ থেকে তৈরি হয়ে যায়। কারণ যখন একজন 75 দিনার বেতনে কুয়েতে যায়, 8 লাখ টাকা খরচ করে, তার মাথা ঠিক থাকার কথা না, এবং সেই জন্য আমাদের লোকেরা দায়ী, তারা দায়ী না। তাদের হয়তো কিছু দায়িত্ব আছে, কিন্তু দায়িত্ব প্রধানত আমাদের। এইসব কারণে কিন্তু এই যে ভিসা বন্ধ, রিক্রুটমেন্ট বন্ধ, আবার খোলে কিছুদিন নেয়, তারপর আবার কিছু একটা ঘটে, এই জন্য দায়ী প্রধানত আমরা। আমি তাদেরকে দোষারোপ করতে পারি না। প্রত্যেকটা দেশে কিন্তু আমাদের খুব বড় কমিউনিটি আছে, এটাও মনে রাখতে হবে আমাদেরকে। আপনি থাই ভিসার কথা বলেছেন। থাই ভিসা নিয়ে সমস্যাটা হলো যে ভারতীয় ভিসা বন্ধ হওয়ার কারণে থাই অ্যাপ্লিকেশন বেড়ে গেছে অনেক বেশি, অনেক গুণ হয়ে গেছে। তাদের ভিসা দেওয়ার ক্যাপাসিটি হচ্ছে 400, তার কারণ তারা পরীক্ষা নিরীক্ষা করে ভিসা দেয়। পরীক্ষা নিরীক্ষা কেন করে সেটা নিয়ে না যাওয়াই ভালো, কারণ আমরা আবার
আমরা এই জন্য দায়ী। আমাদের প্রতিটা কেস তারা পরীক্ষা করে ভিসা দেয়, কারণ আমরা অনর্থ প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ভুল তথ্য, মিথ্যা কাগজপত্র দিই ভিসার সময়। আবার দোষটা কিন্তু আমাদের। আমি তারপরে তাদেরকে অনুরোধ করেছি যে তোমাদের এখন তোমাদের লাভ হবে, আমাদের বেশি লোক যদি তোমাদের এখানে যায়, চিকিৎসা নেয়, যদি ব্যবসা মানে ট্যুরিজম করে, কাজে তোমরা সেটা বাড়ানোর চেষ্টা করো। বলেছে চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করলে সরকারি পর্যায়ে কোনো কিছু ছট করে একদিনে হয় না, এটা তো আপনারা জানেন। তাদেরকে কিছু বিকল্প মানে বুদ্ধিও দিয়েছি যে কারো যদি আমেরিকান ভিসা থাকে, কারো যদি ইউএস ভিসা থাকে, ইউকে ভিসা থাকে, তাহলে তাকে তোমরা আলাদাভাবে ট্রিট করে ভিসা দিয়ে দিও, প্রসেস না করে। এই ধরনের কিছু কিছু আছে, দেখা যাক যদি কিছু ইজিং হয়। মাননীয় উপদেষ্টা, আমার হাতে মাইক আছে, আমি কি আরেকটা প্রশ্ন আপনি যদি দয়া করে করতে পারি কিনা? আপনি মাইক যেহেতু বলছিলেন ছাড়েন নাই, আপনি বলছিলেন যে ছাত্র জনতার এই তাদের ক্ষোভ আছে, রাগ আছে, এই জন্য কালকে ঘটনা ঘটেছে এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। আজকে আমরা দুপুর নাগাদ দেখেছি ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই বিষয়টি কিভাবে এসেছে ইতিমধ্যেই। এটা নেগেটিভ ভাবে আসবে, এটা আমরা জানি। এখন আপনি কি বলবেন যে এটা আসলে ক্ষোভই আর কিছু নয়, মানে এটা ইতিহাসের কোনো অংশ ছিল না, বা কিভাবে আসলে আমরা এটাকে ডিল করবো পররাষ্ট্র মন্ত্রণালয়? না, এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখবো, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে আমাদের। উপদেষ্টা, ওনার পেছনে লাস্ট প্রশ্ন। আপনি আমার লাস্ট উঠে যাচ্ছে। তারপরে আপনি, তারপরে আমার মনে হয় আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আমার অতিথি এসে বসে আছে। আবার বলুন। ডিফেন্স পাকিস্তান, হ্যাঁ, টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড। তারা লিখছে শেখ মুজিবের উল্লেখ করে তার গাদ্দারির কথা উল্লেখ করেছে এবং বলেছে যে এই ধানমন্ডি ৩২ এটা যে এরকম করে ভেঙে ফেলা হলো, এটা আসলে ইন্ডিয়ার হাত ধরে পাকিস্তান ভাঙ্গার একটা প্রতিশোধ হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় এইসব জিনিসকে আমলে নেয় কিনা, নিলে কোনো পদক্ষেপ নেবে কিনা? আমার মনে হয় না। আমার মনে হয় যে এগুলিকে আমলে নেওয়ার মতো বিষয়। এটা আমাদের কেউ একজন একটা ঘটনায় খুব আনন্দ পেতে পারে, সেটা হলো অন্য জিনিস, কিন্তু আমরা এটাকে আমাদের দেশের একটা ঘটনা হিসেবে দেখবো এবং সেটার প্রেক্ষিতে আমাদের যা করার তাই করবো। মাইক কোথায়? না, সবাই শুনতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, বারবার আপনারা রিকোয়েস্ট করছেন যেন পলাতক প্রধানমন্ত্রী সেখান থেকে বক্তব্য না দেন, তিনি বক্তব্য দিচ্ছেন, তার মানে তিনি কি সহযোগিতা পাচ্ছেন কিংবা কোনো মদত পাচ্ছেন? আপনারা কি এটা মনে করছেন ভারতের বিষয়? এটার জবাব দেওয়া আমার জন্য কঠিন। আমার মনে হয় ভারতীয়রা হয়তো আরো ভালো জবাব দিতে পারবে। তবে তারা আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন, এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। ধন্যবাদ।